আজকে যেটা বলবো, বেশ একটু তাত্ত্বিক আলোচনা কদিন ধরে হচ্ছিল। এটা যেটা বলবো সেটা খুব আবশ্যিক বিষয়, এটা আলোচনা না করে উপায়ই নেই। সেটা হচ্ছে যে এই যে অভিনয় হতো, অভিনয়টা কোথায় হতো? একটা তো কোনো জায়গা দরকার যেখানে অভিনয় হবে। তো সেটা কোথায়? এখানে আমরা দেখছি যে কথা শুনে সমস্ত মুনি ঋষি যারা তার কথা শুনতে এসেছিলেন, তারা তাকে জিজ্ঞাসা করছেন যে রঙ্গ রঙ্গাশ্রয় মানে রঙ্গ বলতে এখানে নাট্যাভিনয়কে সাধারণভাবে বোঝায়, আবার নাট্যগৃহকেও বোঝায়। তো এটাও তো নাট্য সংক্রান্ত ব্যাপার। তারা বলছেন এই রঙ্গাশ্রয় সমস্ত যাগযজ্ঞ এবং নাট্যগৃহে কিভাবে পরবর্তীকালের মানুষেরা, পরবর্তী প্রজন্মের মানুষেরা কাজ করবে এই সম্বন্ধে তারা জানতে চাইছেন। তো এখন যাগযজ্ঞের কথা মানে সেটা খুবই বিস্তারিত ব্যাপার, সেখানে সুবিধে হলে যাব, না হলে অত ডিটেলে এখন যাবার প্রয়োজন হচ্ছে না। কিন্তু নাট্য গৃহটা কিরকম হবে বা কোথায় নাটকের অভিনয় হতো, এটা নিশ্চয়ই আমাদের জানবার একটা কৌতূহল হয়। এখন আমরা জানি স্টেজে নাটক হয়, যাত্রাপালা হতো মঞ্চ বেঁধে, না হলে তৈরি মঞ্চে নাটক অভিনয় দেখেছি, যাত্রা অভিনয়ও দেখেছি। তাছাড়া অনেক সময় পথনাটিকাও হয়। এখন তো অনেক রকম অভিনয়ের কনসেপ্ট অনেক রকম বদলে গেছে। তো যাই হোক, এখানে প্রসঙ্গটা আসছে নাট্যগৃহের কথা, রঙ্গ কথাটা আমরা পাচ্ছি। এখন রঙ্গ কথাটা কোথাও রঙ্গমঞ্চকে বোঝায়, কোথাও দর্শক মণ্ডলীকে বোঝায়। রঙ্গ কথাটা আমরা বারবার পাই, নাট্যাভিনয়কে বোঝায়, রঙ্গমঞ্চকে বোঝায়, দর্শক মণ্ডলীকেও বোঝায়। আমরা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে দেখেছি যে তার একদম শুরুতেই প্রস্তাবনায় সূত্রধার যখন গোটা ব্যাপারটা ইন্ট্রোডিউস করছেন, তখন তিনি বলছেন যে নটির গান শুনে সমগ্র রঙ্গ যেন পথ বসে আছে, স্থির হয়ে বসে আছে। তো এখানে রঙ্গ বলতে দর্শক মণ্ডলীকেই বোঝানো হচ্ছে। এখানে একটা তথ্য যেটা আমার হাতে এসছে সেটা বলছি। সেটা হচ্ছে রামগড় পর্বতের একটা গুহাতে নাট্যগৃহের একটা অবশেষ পাওয়া যায়, মোটামুটি 200 খ্রিস্টপূর্বাব্দের এই নাট্যগৃহটি। এটা গুহার মধ্যেই ছিল। এছাড়া নাট্যগৃহের নিদর্শন খুব একটা আমরা পাই না, মানে নাট্যগৃহ তৈরি নিশ্চয়ই হতো, কিন্তু সেগুলোকে হয়তো পাওয়া যাচ্ছে না। সবসময় যে আবার নাট্যগৃহে অভিনয় হতো তা নয়। আমরা দেখেছি কালিদাস এবং শ্রীহর্ষের যেসব নাটক আছে সেখানে আমরা দেখি রাজবাড়িতে, রাজপ্রাসাদে নাট্যগৃহ থাকতো, সেখানে অভিনয় করা হতো। যেমন আমাদের পুরনো রাজবাড়ি, জমিদার বাড়িতে নাটমঞ্চ থাকতো, সেরকম আর কি নাট্যগৃহ একটা থাকতো, একটা অভিনয় হতো সেসব জায়গাতে। অনেক পুরনো বাড়িতে প্রাচীনকালে, মানে খুব প্রাচীনকালে না, মানে আমাদের হয়তো কিছু পূর্বপুরুষরাই এরকম করেছেন। যেমন ঠাকুর বাড়িতে একটা তৈরি স্টেজ ছিল, সেখানে তারা প্রতি বছর অভিনয় করতেন। মুক্তাগাছায় আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের একটা রিভলভিং স্টেজ ছিল, সেখানে প্রতি বছর অভিনয় হতো। আমি দেখিনি, কিন্তু এই গল্প শুনেছি এবং ছবিও দেখেছি। তো এগুলো হতো সে, কিন্তু অন্য কিছু নাট্যগৃহ হতো যে তার আমরা উল্লেখ নাট্যশাস্ত্র থেকেই পাচ্ছি। এছাড়া মদন কবির লেখা একটা নাটিকা পারিজাত মঞ্জরি, সেটা পাওয়া যায় এখানে। এই যে নাটিকা, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পাথরে খোদাই করা। এই একটা নাটিকা পাওয়া গেছে যেটা পাথরে খোদাই করা, এবং সবটা পাওয়া যায়নি। যাই হোক, সেখানে এটা খুব সম্ভব ত্রয়োদশ শতাব্দী। এখানে দেবী শারদার মন্দিরে, অর্থাৎ সরস্বতীর মন্দিরে এই পারিজাত মঞ্জরি নাটিকাটি অভিনয় হবে বলে বলা হয়েছে। এছাড়া আমাদের বাংলার যত মন্দির আছে সেখানে নাট মন্দির পাওয়া যায়, সেখানে সেগুলো অনেক পরের নির্মাণ। এখানে নাট্যাভিনয় হয়ে থাকতেও পারে, আমরা যদিও সঠিকভাবে সেটা জানি না। এখন নাট্যগৃহ এবং নাট্যমঞ্চের
ব্যাপারে আমরা নাট্যশাস্ত্রে যা পাই তার মধ্যে অনেক রকম ব্যাখ্যা অনেকে করেছেন। সেগুলোর দেখি একটা যদি সমন্বয় করা যায়, চেষ্টা করছি। এখন ভরতের কাছে যখন মুনিরা এসে ওই কোথায় অভিনয় হবে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন যে গৃহে ভুবনে দেবতারা মানসী সৃষ্টি এভাবে করতে পারে। তারা যদি মনে করেন দেবতারা যে এখানে একটা নাট্যগৃহ হবে, নাট্যগৃহ একটা হয়ে গেল, সেখানে তারা অভিনয় করতে লাগলেন, বা উপবন একটা সৃষ্টি করলেন, এগুলো সব মানসী সৃষ্টি, সেগুলো তো আমরা নিজেরা করতে পারবো না, এটা মানুষে করতে পারে না। তা মানুষেরা কি করে, তারা তাদের কায়িক প্রচেষ্টায় এই ধরনের একটা নাট্যগৃহ বা নাট্যবেশ্ম তৈরি করে। তো সেটা কি রকম? এখন এটা যেহেতু দেবতারা যেমন চিন্তা করলেই একটা হয়ে যাচ্ছে, তেমনি মানুষের তো তা নয়, তাদের কতগুলো নিয়ম মেনে কাজটা করতে হবে, না হলে ঠিক মতো জিনিসটা তৈরিই হবে না। এখন এখানে লক্ষণীয় যে এই যে নাট্যগৃহ তৈরির ব্যাপারটা আছে, এখানে তাহলে একটা আর্কিটেকচার, স্থাপত্যবিদ্যার একটা অঙ্গ চলে আসছে। সেইগুলো সম্বন্ধে একটুখানি আমরা দেখবো যে কি এখানে হতে পারে। এখন এই যে স্টেজ যেটাকে বলা হচ্ছে রঙ্গ, এটা মণ্ডপও বলা হয়, সেরকম হয় কত রকমের, সে সম্বন্ধে ওরাতেই বলছেন যে এই প্রেক্ষাগৃহ বা রঙ্গ বা নাট্যগৃহ ইত্যাদি, এইগুলো প্রথমত বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন। তো কিভাবে সেগুলো তিনি শাস্ত্রমতে কিভাবে সেগুলোকে সন্নিবিষ্ট করেছিলেন বলা হচ্ছে। এই যে মণ্ডপ অর্থাৎ নাট্যমণ্ডপ, সেটা 3 প্রকারের হয়: বিকৃষ্ট, চতুরস্র এবং ত্রয়স্র। এর মধ্যে এই 3 প্রকারের যে স্টেজ, তার আবার তারও আবার 3টে মানে কি বলবো মাপ আছে। একটা হলো জ্যেষ্ঠ বা শ্রেষ্ঠ, একটি মধ্য, একটি অবর বা অধম। এগুলো ছোট বড় বা মাপ কি করে ঠিক হবে, এটা হস্ত এবং দণ্ড, এই মাপ অনুযায়ী এগুলো প্রমাণ বা মাপ ঠিক করা হয়। এগুলির মাপ হবে হস্ত অনুসারে, হস্ত এবং দণ্ড অনুসারে। 108 হস্ত, এটা হলো প্রথমটি অর্থাৎ বিকৃষ্ট। 64 হস্ত, এটা হলো চতুরস্র। এবং 32 হস্ত, সেটা হলো ত্রয়স্র। এই প্রথমটি হলো জ্যেষ্ঠ, মধ্যমটি হলো 64 এবং কনিষ্ঠটি 32। এদের মধ্যে সব থেকে যেটা জ্যেষ্ঠ বা শ্রেষ্ঠ মণ্ডপ, সেটা দেবগণের, অর্থাৎ বিকৃষ্ট যে মণ্ডপ সেটা দেবগণের। দেবতারা যখন অভিনয় করবে তারা সেটা ইউজ করতে পারে। রাজগণের জন্য মধ্যম এবং অবশিষ্ট অন্যান্যদের জন্য কনিষ্ঠ বা ত্রয়স্র মণ্ডপ তার বিধান হয়। এখন এগুলোর মানে কি? বিকৃষ্ট মানে এমনিতে হচ্ছে, বিকৃষ্ট মানে বৃহৎ আকার। এখানে মনমোহন ঘোষ অর্থ করেছেন অবলং, আয়ত। এই অর্থই অন্যান্য অনুবাদক সব মেনে নিয়েছেন। অভিনবগুপ্ত বলেন, বিভাগেন পৃষ্ঠ দীর্ঘ নতু চতুশ্রীষু দিক্ষু সাম্যেন। বিভাগেন পৃষ্ঠ, ভাগের দ্বারা যেটাকে যেন টানা হয়েছে, পৃষ্ঠ বা আকৃষ্ট মানে টানা, টেনে যেন লম্বা করা হয়েছে, এটা দীর্ঘ, এবং সেটা 4টে দিক কিন্তু সমান নয়, অর্থাৎ অবলং বা যেটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গেল, সমচতুষ্কোণ নয়। এবং এটা হলো দীর্ঘ এবং 4টি দিক সমান নয়, 4টি দিক অসমান, সেজন্য অবলং বলা হয়েছে। চতুরস্র অর্থাৎ
সমচতুষ্কোণ স্কোয়ার বা বর্গক্ষেত্র। আবার ত্রিয়স্ত্র তার মানে খুবই পরিষ্কার, চতুরস্র যদি সমচতুষ্কোণ হয় তাহলে ত্রিয়স্ত্র হলো ত্রিকোণ, ট্রায়াঙ্গুলার। এই 3 রকম স্টেজ, 3 রকম নাট্যগৃহের কথা ভরত বলছেন। এখন হস্ত আর দণ্ডের মাপ যেটা, সেটার কথা পরে আসছি। এখন দেবতারা যে রঙ্গগৃহ ব্যবহার করেন সেটা হলো জ্যেষ্ঠ এবং জ্যেষ্ঠ অর্থাৎ বিকৃষ্ট, সেটা 108 হাত হস্ত। রাজারা যেটা ব্যবহার করেন সেটা মধ্যম মানে 64 হস্ত, এবং কনিষ্ঠ যা ব্যবহার করে সাধারণ মানুষ সেটা হলো 32 হস্ত। এখন এই প্রসঙ্গে অভিনবগুপ্ত দুটো মত উল্লেখ করেছেন। তিনি বলছেন দেব বলতে তো আমরা রাজাকেও বোঝাই, তো এখানে হয়তো এরকম বলা হচ্ছে যে এখানে দেবতাদের জন্য যেটা বলা হচ্ছে সেটা রাজা বা সেরকম ধরনের উঁচু পদের যে সমস্ত সামাজিক ব্যক্তিত্ব তাদের বোঝাচ্ছে, বা দ্বিতীয় হচ্ছে এই জাতীয় দর্শককে বোঝানো হচ্ছে, অর্থাৎ দেবতা ইত্যাদি চরিত্রাভিনেতার জন্য জ্যেষ্ঠ মণ্ডপ, অথবা দেবতা ইত্যাদি শ্রেণীর দর্শকদের জন্য জ্যেষ্ঠ প্রভৃতি মণ্ডপ। একটু ভাবলে বোঝা যায় যে প্রথমটা হতে পারে না, কারণ একই রূপক বা নাটক যাই বলুন, সেখানে দেব, রাজা, সাধারণ মানুষ, নানা চরিত্র থাকে। প্রত্যেকের জন্য তো আলাদা আলাদা স্টেজ করা সম্ভব না, আলাদা আলাদা মণ্ডপ করা সম্ভব না। আবার অন্যদিকে দেবতারা দর্শক হলে জ্যেষ্ঠ, রাজগণ হবেন মধ্যম, এবং সাধারণ লোক হলে কনিষ্ঠ। এটা একটু বিচিত্র লাগছে। যাই হোক, এটা সম্বন্ধে আমরা একটুখানি সংশয়েই থাকি যে ঠিক কি বোঝাতে চাইছেন। এর মধ্যে আরো কতগুলি কারিকা, যেগুলোকে আমরা এমনিতে শ্লোক বলি, সেগুলো শাস্ত্রগ্রন্থে সেগুলোকেই কারিকা বলা হয়। তো সেই তার মধ্যে কতগুলি কারিকা আমরা পাচ্ছি নাট্যশাস্ত্রের, এগুলো কেউ কেউ বলছেন এগুলো প্রক্ষিপ্ত, এগুলো সব গ্রন্থে পঠিত হয় না। তো এগুলো আমাদের কাজে লাগবে বলে এগুলোকে একটুখানি আলোচনা করছি। কি বলছেন এখানে, এটা ভরতের নাট্যশাস্ত্রের মধ্যেই হোক বা অন্য কোনো নাট্যশাস্ত্রকার এটা যদি সংযোজন করেও থাকেন, এটারও তাৎপর্য আছে। এখানে বলা হচ্ছে যে সব রকম প্রেক্ষাগৃহ, সব রকম রঙ্গমঞ্চের মধ্যে মধ্যমকেই শ্রেষ্ঠ বলা হয়। মধ্যম মানে চতুরস্র। সেখানেই পাঠ্য এবং গেয় সবচেয়ে বেশি সুখশ্রাব্য হয়। সব রকম প্রেক্ষাগৃহে 3 রকম বিধান করেন যারা প্রযোক্তা আর কি, যারা স্টেজ ম্যানেজার: বিকৃষ্ট, চতুরস্র, ত্রস্র, তার মধ্যে কনিষ্ঠ, ত্রস্র, মধ্যম, চতুরস্র এবং জ্যেষ্ঠ বিকৃষ্ট। নাট্যবেদের প্রযোক্তারা এরকমই মনে করেন, কিন্তু এখানে প্রেক্ষাগৃহের মধ্যে মধ্যমকে কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে, যে এখানে অ্যাকোস্টিক্স সবচেয়ে ভালো। মধ্যম প্রেক্ষাগৃহ যেটা 64 হাত প্রশস্ত, সেখানে স্বরক্ষেপ, যাকে ভয়েস থ্রো করা বলে, আর গান অনেক ভালো করে শোনা যায়। তখন তো আর মাইক টাইক ছিল না। এইসব জায়গায় এই ধরনের একটা নাটকের হল হলে সেখানে অ্যাকোস্টিক্স ভালো হতো, লোকে শুনতে পেত ভালো। বিকৃষ্ট প্রেক্ষাগৃহ হচ্ছে জ্যেষ্ঠ, চতুরস্র মধ্যম এবং ত্রস্র কনিষ্ঠ। কিন্তু এখানে আমাদের যেটা মনে হয় যে যেভাবে বর্ণনা করা হয়েছে, সাধারণভাবে আমাদের ওই মধ্যম প্রেক্ষাগৃহটাই বেশি মনোভূত হয়, কারণ সেখানে অভিনয় করা, সেখানে প্রয়োগ করা অনেক সহজ হয়ে যায়, বা অনেক লোকের পক্ষে গ্রহণ করা সহজ হয়। আচ্ছা, এই যে হস্ত এবং দণ্ডের কথা বলা হলো আগে, এখানে আমরা বর্ণনার মধ্যে বলছিলাম হস্ত, দণ্ড ইত্যাদি, এইগুলো বিশ্বকর্মা এই মাপগুলি কি কি, কিসের লক্ষণ, সেটা তিনি বলেছেন। সেই জন্য এখানে এই প্রবাদগুলো একটু উল্লেখ করছি। কিভাবে মাপ হয়: 8 অনু, অনু মূর্ধন্য হ্রস্ব, 8 অনু হয় 1 রজ, 8 রজ হয় 1 বাল, 8 বাল হয় 1 লিখ্যা,
8 লিখা হয় 1 জুকা, 8 জুকা হয় 1 যব, 8 যব হয় 1 অঙ্গুল, 24 অঙ্গুল হয় 1 হস্ত, 4 হস্ত হয় 1 দণ্ড। এই যে মাপগুলোর কথা আমরা পাচ্ছি, যেগুলো বলছি যে আমরা বিশ্বকর্মা বলেছেন এই মাপগুলো ব্যবহার করেছেন, এগুলো মনে হয় খুব আদি যুগ থেকে ব্যবহার হতো। কারণ অর্থশাস্ত্রে আমরা এই মাপের কথা পাচ্ছি। এবং যেটা বুদ্ধদেবের সর্বপ্রথম জীবন কাহিনী বলে আমরা গ্রহণ করে থাকি, ললিত বিস্তর, সেখানেও এই হিসেবের ইঙ্গিত রয়েছে, শিল্প সন্দর্শন পরিবর্তের মধ্যে রয়েছে। যাই হোক, এই গেল একটা ব্যাখ্যা। এখন তারপরে যেটা ভরত বলছেন, তিনি বলছেন মর্তজনের মণ্ডপ 64 হস্ত দীর্ঘ করতে হবে এবং আয়তনে 32 হস্ত হবে। একটু আগেই আমরা দেখলাম যে এটা সমচতুষ্কোণ হবে, স্কোয়ার হবে, কিন্তু এখন বলছেন লম্বায় 64 হাত হবে আর আয়তনে চওড়ায় বা 32 হাত হবে। এর চেয়ে বড় মণ্ডপ করা উচিত নয়, যেহেতু সেক্ষেত্রে অভিনয় বস্তু অব্যক্ত হয়ে যাবে, অর্থাৎ ভালো করে শোনা যাবে। মণ্ডপ যদি বিকৃষ্ট হয় বা অত্যন্ত বিস্তীর্ণ হয়, তাহলে পাঠ্য যে স্বরে উচ্চারিত হবে তা ঠিক মতো নিঃসৃত না হলে অস্পষ্ট শোনাবে। তাছাড়া যারা অভিনয় করছে তাদের যে অভিনয়, তাদের যে আঙ্গিক বা চোখ মুখের যে অভিনয়, সেটাও তো দর্শককে দেখতে হবে। তো যদি খুব বেশি বড় স্টেজ হয়, অনেকটা দূরে যদি অভিনেতা থাকে, তাহলে দর্শকের পক্ষেও তাকে ভালো করে দেখা এবং তার মুখের এক্সপ্রেশন গুলো বোঝা সম্ভব হয় না, সেখানে তাদের মুখগুলো অস্পষ্ট হয়ে যায়। কাজেই সব রকম প্রেক্ষাগৃহের মধ্যে মধ্যমই হচ্ছে শ্রেষ্ঠ, যেহেতু সেখানে পাঠ্য গেয় বস্তু আরো স্পষ্ট হয় শোনার জন্যে এবং দেখার জন্যও আরো সেটা ভালো হয়। তো অবশ্যই যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে শ্রীকৃষ্ণ সবচেয়ে বড়, চতুরস্র মাঝামাঝি, ত্রস্র সবচেয়ে ছোট। এখন কোথায় এই নাট্য মণ্ডপটি বা নাট্য মঞ্চটি, রঙ্গমঞ্চটি কোথায় তৈরি করতে হবে, সেখানে বলা হচ্ছে যে যিনি প্রযোজক অর্থাৎ যিনি তৈরি করবেন, আর্কিটেক্ট যিনি, তিনি সবার আগে সেই যেখানে তৈরি করা হচ্ছে সেই ভূমির ভাগ অর্থাৎ ভূমির গুণাগুণ পরীক্ষা করবেন। মানে খুব যদি বালি কাকড় থাকে, সেখানে স্টেজ বানানো একটু সমস্যা হবে। বেশ ভালো যদি মসৃণ জমি হয় এবং গর্ত টর্ত বেশি না থাকে, সেরকম জমিটাই মনোভূত হবে তাদের। তো সেইখানে তিনি গুণাগুণ পরীক্ষা করবেন। তারপর বাস্তুশাস্ত্র, এই বাস্তুশাস্ত্র এই এখন যেমন আমাদের কিছু কিছু লোক হয়েছেন তারা বলে থাকেন ঘরের ডান দিকে একটা আয়না রাখবে, বাঁ দিকে এই রাখবে, সেরকম না। বাস্তুশাস্ত্র মানে প্রকৃতপক্ষেই আর্কিটেকচার, কিভাবে বাড়ি বানানো হবে, যেটা করলে পরে সবচেয়ে বাড়ির বাসিন্দাদের পক্ষে সবচেয়ে সুবিধে হবে। তো সেখানে এই নিয়ম অনুসারে শুভ কামনা নিয়ে এটা শুরু করেন। জমিটা হবে সমান, স্থির হবে, অর্থাৎ সেখানে কিছু এবড়ো খেবড়ো ব্যাপার থাকবে না, বা মাটিটা হয়তো কাঁপছে, দুলছে, নিচে কিছু রয়েছে, এরকম ধরনের নয়। দৃঢ়, এবং সেখানে দৃঢ় হবে মানে যাতে করে যেটা ওখানে তৈরি করা হবে সেটাও দৃঢ়ভাবে থাকতে পারে। এখানে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা সেটা খুব ভালো করে ব্যাখ্যা করা যায় না। এখানে কৃষ্ণা গৌরী এই কথাটা ব্যবহার করা হয়েছে। তো এই কৃষ্ণা গৌরী মানেটা কি, মাটিটা কেমন? কৃষ্ণা এবং গৌরী, কৃষ্ণা মানে কালো, গৌরী মানে সাদা,
মাটিটা কালো এবং সাদা একসঙ্গে কি করে হবে? কেউ কেউ যেমন মনমোহন ঘোষ বলছেন, এটা উনি পাঠ করেন কৃষ্ণা অগৌরী, সন্ধি করে কৃষ্ণা গৌরী, অর্থাৎ কালো সাদা নয়, কালো মাটির উপরে রঙ্গমঞ্চের স্থাপন করতে হবে, সাদা মাটিতে নয়। কিন্তু অভিনবগুপ্ত বলছেন কৃষ্ণা গৌরী চ ইতি, চো বার্থে, এখানে চটা ব্যবহার করা হয়েছে বা বোঝাতে। কৃষ্ণা অথবা গৌরী মানে হয় কালো নয় সাদা, এক রকমের মাটি দেখে করতে হবে। অন্যেতু ব্যামিশ্রিতত্বম এটাহু, কেউ কেউ আবার বলেন যে দুরকম মেশানো, অর্থাৎ সাদা কালো দুরকম মাটি মেশানো। আদ্য রঙ্গাচার্য বলেছেন, but since the producer has to make a selection, why not say it could be black or white as the producer chooses? আমাদের এটাই সবচেয়ে যেন কি বলবো রিজনেবল মনে হয় ব্যাখ্যাটা, যে কালো হতে পারে সাদাও হতে পারে, মাটিটা কি রকম আমাদের কাজের সুবিধে হবে কি হবে না এটা দেখে কালো কি সাদা এটাতে খুব একটা কিছু এসে যায়। তো মাটিটা তো একটা পছন্দ করলেন, যিনি তৈরি করছেন প্রযোক্তা, তিনি বাছাই করলেন, তারপরে তিনি কি করবেন, সেখানে তো মাপতে হবে, জমিটা মেপে স্টেজ কিরম ভাবে কোথায় হবে এটা দেখতে হবে। তো তারা যারা প্রযোক্তা হবেন, যারা ভালো আর্কিটেক্ট, তারা মাপের ফিতে বা সুতো তৈরি করবেন, সূত্র, কাপাস, পশম, মুঞ্জ ঘাস বা গাছের বলকল দিয়ে সূত্র তৈরি করবেন। এগুলো দিয়ে সূত্র তৈরি করলে সেই সূত্র সহজে ছেড়ে না। সূত্রের যদি অর্ধেক ছেঁড়া থাকে তাহলে কিন্তু যার জন্যে মণ্ডপটা করা হচ্ছে সেই মণ্ডপের প্রভুর মৃত্যু অবধারিত। 3 ভাগ ছেঁড়া থাকলে রাষ্ট্র বিপ্লব হয়, 4র্থ ভাগে ছেঁড়া হলে প্রযোক্তার মৃত্যু হয়। তো এইসব বলে টলে ভয় না দেখালে জিনিসটা তো ঠিক মতন করে হবে না। সূত্র যদি হাত থেকে পড়ে যায় মাপ নেবার সময়, তাহলে অবশ্যই কোনো না কোনো ক্ষতি হবে। অতএব খুব সাবধানে যত্ন করে সর্বদা ধরে থাকতে হবে এবং অতি যত্নে নাট্যগৃহের মাপ নিতে হবে। তো এখানে তিথি নক্ষত্র দেখে যেমন ভাবে সমস্ত কাজ করা হয় সেরকমই হবে, এবং সেখানে শান্তি জল দিয়ে তারপরে সূত্র দিয়ে মাপ করা শুরু হবে। তো এই নাট্যগৃহের জন্য 64 কর অর্থাৎ হস্ত দীর্ঘ ভূমি মেপে তাকে আবার দুভাগে ভাগ করতে হবে। পিছন দিকের যে ভাগটি সেটাকে 2 সমান অংশে ভাগ করতে হবে। এটা তাহলে নাট্যগৃহের সামনে পেছন লম্বালম্বি দুটো ভাগ হবে। পেছনের যে ভাগটা সেটাকেও আবার দুটো ভাগ করতে হবে, অর্থাৎ 64 হস্তের অর্ধেক মানে 32 হস্ত, তার অর্ধেক 16 হস্ত। এই 16 হস্ত দুটো ভাগের মধ্যে একটা হলো রঙ্গশীর্ষ। এই রঙ্গশীর্ষ কি সে সম্বন্ধে অনেকগুলো মত আমরা পাচ্ছি। অভিনবগুপ্ত বলছেন রঙ্গপীঠ হলো নাট্য মণ্ডপের মুখ্য অংশ, তার পিছনে 8 হস্ত হলো শির। এখানে যে পাত্রগণ অচিরে প্রবেশ করবে তারা দাঁড়িয়ে থাকে। আমরা জানি যে স্টেজের পাশে যে উইংস থাকে, এরপরেই যারা ঢুকবে তারা সেখানে দাঁড়িয়ে থাকে। এখানে ওই রকম একটা জায়গা রাখা হচ্ছে যেখানে যে পাত্রেরা এরপরে ঢুকবে তারা সেখানে দাঁড়িয়ে থাকে। প্রবিশতাং পাত্রানাং চান্তরস্থানম, তারও পেছনে 16 হস্ত নেপথ্য গৃহ বা সাজঘর, উইংস বা ড্রেসিং রুম বা গ্রিন রুম সম্বন্ধে পরে অবশ্য আরো আলোচনা রয়েছে, সেখানে আসছি। কিন্তু মনমোহন ঘোষ বলছেন যে এই 16 হস্ত দুটি, অর্থাৎ 16 হস্ত যে দুটো অংশ তার মধ্যে একটি হলো রঙ্গশীর্ষ মানে স্টেজের মূল অংশ, আর পিছনের অংশটি নেপথ্য গৃহ বা রিটায়ারিং রুম, ড্রেসিং রুম। এটা সম্বন্ধে
এখনো পর্যন্ত খুব একটা পরিষ্কার কিছু ধারণা করা যায়নি। এই প্রসঙ্গে ছবি জানি না আপনারা দেখতে পাবেন কিনা ঠিক মতো করে, দেখাতে পারলে ভালো হতো। আমি জানি না দেখা যাচ্ছে। এর মধ্যে এটা হলো অভিনবগুপ্ত যেভাবে ব্যাখ্যা করেছেন, আর এটা হলো মনমোহন ঘোষের ব্যাখ্যা, যেভাবে জিনিসটা হবে। এখানে আপনারা দেখেছেন যে অভিনবগুপ্ত দেখাচ্ছেন পেছন দিকটাতে যে ভাগটা রয়েছে সেটা হলো নেপথ্য গৃহ, তারপরে হলো রঙ্গশীর্ষ, তার সামনেটায় তারও সামনে রঙ্গপীঠ, এবং তার সামনে অনেকটা জায়গা যেটা ফাঁকা জায়গা সেটা হলো প্রেক্ষাগৃহ। হ্যাঁ, প্রেক্ষাগৃহ, যেখানে অডিয়েন্স বসবে। আর ডক্টর ঘোষ বলছেন পেছনে সরু জায়গাটা হচ্ছে নেপথ্য, তারপর হলো রঙ্গশীর্ষ, এবং দুদিকে দুটো জায়গা ফাঁকা রয়েছে, সেখানেও সেগুলো সম্বন্ধে আমরা পরে আসছি। তো যাই হোক, শুভ দিনে, শুভক্ষণে, শুভ নক্ষত্র যোগে মণ্ডপের নিবেশন হবে, অর্থাৎ পুজো করে মণ্ডপ শুরু করতে হবে। শঙ্খ, দুন্দুভি, মৃদঙ্গ, পণব প্রভৃতি বাজনা বাজিয়ে যাদের দেখলে দুর্লক্ষণ হয় তাদের সরিয়ে দিয়ে তারা সেখানে পুজো আচ্ছা সেগুলো করবেন। রাত্রে নানা ভোজ্যযুক্ত এবং গন্ধপুষ্প আর ফল যুক্ত বলি 10 দিককে নিবেদন করতে হবে। এগুলো অত ডিটেলে যাওয়ার দরকার নেই, এগুলো পুজো আচ্ছার ব্যাপার। সব কাজে কিছু পুজো আচ্ছা করতে তো লাগে। তো এখানে কি হলো, ভিত স্থাপন করা হলো। ভিত স্থাপন করা হলো, ভিত্তিকর্ম হয়ে গেল, তখন স্তম্ভে স্থাপন হয়। এখানেও সব তিথি নক্ষত্র দেখে, শুভ লক্ষণ দেখে স্তম্ভ স্থাপন করা হবে। যে আচার্য স্থাপন করবেন তিনি ত্রিরাত্রি উপবাস করে থাকবেন, শুভ সূর্যোদয়ের সময় স্তম্ভে স্থাপন হবে। তো স্থাপনা যে স্তম্ভগুলোকে স্থাপন করতে হবে, 4টে স্তম্ভ। একটা হলো ব্রাহ্মণ স্তম্ভ, একটা হলো ক্ষত্রিয় স্তম্ভ, একটা বৈশ্য স্তম্ভ এবং একটা শূদ্র স্তম্ভ। তার মানে সবাইকেই ওখানে আনা হচ্ছে, সব জাতিকেই ওখানে উপস্থিত করা হচ্ছে। সেখানে আবার একটা একটা ধাতু দিতে হবে। তো এই সবকটি স্তম্ভগুলি কোথায় থাকবে এটা কিন্তু খুব ভালো করে ডিটেলে বলা হয়নি। বৈশ্য স্তম্ভ বলা হয়েছে উত্তর পশ্চিমে, আর শূদ্র স্তম্ভ উত্তর পূর্বে। মানে বৈশ্য স্তম্ভ থাকবে নৈঋত কোণে, আর শূদ্র স্তম্ভ বায়ু কোণে। আর ব্রাহ্মণ স্তম্ভ আর ক্ষত্রিয় স্তম্ভের কথা সেভাবে বলা হয়নি কিছু, কোথায় হবে। এবং এখানে যা ভোগ দিতে হবে সেই তার মধ্যে আমরা পাচ্ছি ত্রিশর বলে একটি খাদ্য, এবং অনুমান করা হয় এখান থেকে খিচুড়ি নামটা এসছে, ভোগের খিচুড়ি। যখন স্তম্ভগুলি স্থাপিত করা হবে সেগুলো যাতে স্থির হয়, অচল এবং অকম্পিত হয়, সেই রকম ভাবে তাদের সেখানে রাখতে হবে। অর্থাৎ স্তম্ভগুলো যদি নড়বড়ে হয় তাহলে স্তম্ভের উপর যে গৃহটা হবে সেটাও এরকম ক্ষণস্থায়ী হবে। তো কি কি দোষ আছে স্তম্ভের ক্ষেত্রে, কি কি দোষ? একটা হচ্ছে অবৃষ্টি চললে, অবৃষ্টি হচ্ছে এখানে দোষ একটা, চলনে বলনে মৃত্যু তো ভয়। হ্যাঁ, এখানে বলছেন যে স্তম্ভ যদি অচল এবং অকম্প না হয়, যখন স্তম্ভ যদি নড়ে যায় তখন অনাবৃষ্টি হয়, যদি স্তম্ভ ঘুরে যায় তাহলে মৃত্যু হয়, আবার যখন কেঁপে ওঠে তখন
শত্রুদের আক্রমণের ভয় থাকে। এই দোষগুলি রহিত হলে শুভ স্তম্ভ স্থাপিত হয়। তো গেল, সেই তখন একটা মন্ত্র পড়তে হয়, যেমন মেরু পর্বত অচল, যেমন হিমালয়ের মহাবল, তেমনি তুমি অচল হও, রাজার জয়াবহ। এইসব বলে কাজ করে বিশেষজ্ঞেরা স্তম্ভদ্বার, ভিত্তি, নেপথ্য গৃহ এগুলো তারা প্রতিষ্ঠিত করবে। তারপর রঙ্গ শীর্ষের পাশে তারা মত্ত বারণী তৈরি করবে। এই মত্ত বারণীটা খুব গোলমেলে জিনিস। মত্ত বারণী যে কি, এটা কোনো সময় খুব একটা পরিষ্কার হচ্ছে না, যদিও এইটা আমরা পাচ্ছি, নাট্যশাস্ত্রে পাচ্ছি, এবং এটা যে খুব গুরুতর জিনিস এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এখন রঙ্গপীঠ যেটা আমরা বলছি, অর্থাৎ মেন স্টেজ যেটা, তার দৈর্ঘ্যের সমান, তার থেকে 1.5 হাত উঁচু 4টি স্তম্ভ বিশিষ্ট মত্তবারণী করতে হবে, এরকম বলা হয়েছে। রঙ্গমণ্ডল 2টি মত্তবারণীর সমান উঁচু হবে। সেখানে, অর্থাৎ সেই মত্তবারণীতে মালা, ধূপ, গন্ধদ্রব্য এবং নানা প্রকার কাপড় দিতে হবে, সর্বভূতের প্রিয় নৈবেদ্য হিসেবে দিতে হবে। নিচে স্তম্ভের মঙ্গলের জন্য লোহা দিতে হবে। এখন মত্তবারণী কি বস্তু? মত্তবারণী 2টি থাকছে রঙ্গপীঠের দুপাশে, মোটামুটি এটাই ধরা যাচ্ছে। তয় আমরা দেখি, সেখান থেকে বোঝা যায় 2টো মত্তবারণী থাকবে রঙ্গপীঠের দুদিকে। সে দুটি দৈর্ঘ্যের রঙ্গপীঠের সমান হবে এবং 1.5 হাত উঁচু হবে। রঙ্গমণ্ডল এই দুটি সমান উঁচু হবে। এখন মত্তবারণী মানে কি, শব্দের ব্যুৎপত্তি বা অর্থ কোথাও কিন্তু ব্যাখ্যা করা নেই। আধুনিক কালে এই মত্তবারণীর অনেক ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে মত্তদের বারণ করা, অর্থাৎ যারা নাটক দেখতে যায় তারা অনেক সময় মদ খেয়ে মাতলামি করে, এরকম আমরা আগেও দেখেছি, শুনেছি, নিজেরাও দেখেছি। আপনাদের মনে আছে রবীন্দ্রনাথের মানভঞ্জন গল্পের মধ্যে সেই গোপীনাথ মাতাল হয়ে স্টেজের উপর উঠে পড়েছিল, সেই মত্ত লোকেরা যাতে কোনো রকম হ্যাঙ্গামা না করতে পারে সেই জন্যে তাদের বারণ করা, যাতে স্টেজে চট করে উঠে না পড়তে পারে, সেই জন্য মত্ত বারণী থাকতো। স্টেজে ওঠার আগেই মত্ত বারণীটা সামনে পড়বে। এটা আদ্য রঙ্গাচার্য বলছেন। এছাড়া অধ্যাপক সুব্বারাও বলছেন, মত্তবারণী মানে এ লাইন অফ ইনটক্সিকেটেড এলিফ্যান্টস। তিনি স্তম্ভটাকে স্তম্ভ বলেছেন, স্তম্ভ পাঠ করেছেন। স্তম্ভ মানে হাসপাতাল যেগুলো হাতিরা খায়, স্তম্ভের নামও হাতির আরেকটা নাম। তার মতে রঙ্গপীঠের সামনে মত্তবারণী থাকবে, সেখানে কয়েকটা হাতি বাঁধা থাকবে, এক সারি হাতি বাঁধা থাকবে, ঐরাবতের প্রতীক। এই বধটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। স্টেজের সামনে যদি এক সারি পাগলা হাতি বাঁধা থাকে, তাহলে লোকে কোথায় বসবে এবং কি করে অভিনয় দেখবে? হাতিগুলো খেপে গেলে তো তখন ভীষণ ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। যেটা মোটামুটি এখন মনে করা হয় যে মত্তবারণী ওই উইংস এর মতো স্টেজের দুধারে থাকে, সেখানে অভিনেতারা অভিনয়ের অবকাশে বিশ্রাম করতে পারেন, পোশাক আশাক বদলাতে পারেন, এই জন্যে এই মত্তবারণী দুপাশে থাকতো। এখন এইটা মোটামুটি সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হয়েছে। আর একটি ব্যাখ্যা দিয়েছেন দিবেকার, তিনি বলছেন 2টি মত্তবারণের লড়াই দেখা রাজাদের বিনোদন ছিল। তো সেখানে পাগলা হাতির লড়াই দেখে তারপরে তারা নাটক দেখা শুরু করতেন, কিন্তু এটাও একটুখানি ফারফেচেড বলে মনে হচ্ছে। যাই হোক, এইভাবে স্টেজটা তৈরি করা হচ্ছে এবং এখানেও যে পুজো আচ্ছা করা হবে সেখানেও কৃষ্ণরও দেওয়া হচ্ছে, অর্থাৎ খিচুড়ি। এখানে ব্রাহ্মণ ভোজন করতেও কৃষ্ণরও দেওয়া হচ্ছে। এখন এই যে বলা হলো রঙ্গপীঠ এবং রঙ্গশীর্ষ, এই রঙ্গপীঠ যেমন বলা হয়েছে সেরকম ভাবে করতে হবে, আর রঙ্গশীর্ষ
6 রকমের কাঠ দিয়ে তৈরি করতে হবে। সেখানে আবার নেপথ্য গৃহের জন্য 2টো দরজা করতে হবে। এখন এইটার ভূমি তৈরি করতে কালো মাটি দিয়ে ভরাট করতে হবে, লাঙল দিয়ে কর্ষণ করে মাটির ঢেলা, ঘাস, কাকড় এগুলো সব সরিয়ে দিয়ে জায়গাটা মসৃণ করে নিতে হবে। এই লাঙলে 2টি শুদ্ধ বর্ণের বলদ যুক্ত করতে হবে, মানে ছোপ ছোপ নয়, একরঙা। যে পুরুষেরা লাঙল চালাবেন তারা অঙ্গদোষ বর্জিত হবে। মাটি নতুন ঝুড়িতে অঙ্গদোষ রহিত কোনো ব্যক্তি বহন করবে। এইভাবে রঙ্গশীর্ষ তৈরি করতে হবে। সেটা হবে কিরকম? সেটাও একদম সমতল হবে, পূর্বপৃষ্ঠ বা মৎস্যপৃষ্ঠ হবে না। পূর্বপৃষ্ঠ মানে এরকম গোল, আর মৎস্যপৃষ্ঠ মানে এইরকম। রঙ্গশীর্ষ যদি আয়নার মতো সমান আকার হয় তবে সেটারই প্রশংসা করা হয়। এই রঙ্গশীর্ষেও অনেক কিছু দামি দামি জিনিস দিতে হয়, হিরে, বৈদুর্যমণি, স্ফটিক, প্রবাল ইত্যাদি সব দিতে হয়। তো এইটা পড়লে পরে যেটা মনে হয় এই বর্ণনাটা, যে রঙ্গপীঠ এবং রঙ্গশীর্ষ এই দুটি মঞ্চের ভিন্ন ভিন্ন অংশ। যে এখানে যে আমরা দেখছি যে মনমোহন ঘোষ বলছেন না, রঙ্গশীর্ষকেই স্বীকার করছেন, রঙ্গপীঠ এবং রঙ্গশীর্ষকে তিনি একই বলে স্বীকার করছেন, তা কিন্তু নয়। রঙ্গশীর্ষ একটি আলাদা স্টেজের একটি আলাদা অঙ্গ। তো যাই হোক, রঙ্গশীর্ষ তৈরি করে কাঠের কাজ করতে হবে। সেখানে নানা রকম শিল্পকর্ম, হাতি, বাঘ, সাপ এইসব খোদাই করতে হবে। অনেক কিছু সুন্দর দেখতে হয় যাতে এরকম ভাবে করতে হবে। এইভাবে তৈরি করে বেদিকা খোদাই করা হবে যেখানে মানুষ বসবে। তারপর জানলার জাফরি থাকবে নানা রকমের, ভালো বসার আসনের শ্রেণী থাকবে এবং কপোতপালিকা থাকবে। কপোতপালিকা আমরা ব্যালকনি বলে সাধারণত ব্যাখ্যা করে থাকি। আগে বড় বড় ধনীদের বাড়িতে কপোতপালিকা থাকতো, বাড়ির চিলেকোঠায় পায়রার বাসা থাকতো। পায়রাটা শুভ লক্ষণ, সম্পদের লক্ষণ। তো এখানে কপোতপালিকা মানে ওরকম তো হবে না, এখানে ব্যালকনি, যেখানে ব্যালকনিতে লোকে বসতে পারে। তো এইভাবে কাষ্ঠবিধি করে ভিত্তিকর্ম করতে হবে। কোথাও স্তম্ভ থাকবে, নাগদন্ত থাকবে, জানলা থাকবে। কোনো জানলা বা দরজা এমন হবে না যেগুলো মুখোমুখি হয়। হ্যাঁ, জানলা দরজা নিশ্চয়ই থাকবে, কারণ তখন তো পাখাও ছিল না, এসিও ছিল না, কাজেই জানলা তো থাকতেই হতো। কিন্তু জানলা বা দরজা মুখোমুখি থাকবে না, তাহলে কি হবে? অ্যাকোস্টিক্সটা খারাপ হয়ে যাবে, শব্দটা বাইরে চলে যাবে। আর নাগদন্ত, হাতির দাঁত তো বটেই, নাগদন্ত মানে হাতির দাঁত। দেয়ালে অনেক সময় হাতির দাঁত লাগিয়ে রাখা হতো, তাতে কিছু ঝোলানো যেত ব্র্যাকেটের মতো। আবার ব্র্যাকেট যদি হয় সেটাকেও নাগদন্ত বলা হয়, যদি সেটা হাতির দাঁতের নাও হয়। নাট্যমণ্ডপ হবে দোতলা পাহাড়ের গুহার মতো। ছোট জানালা থাকবে, হাওয়া জোরে বইবে না, তাহলে শব্দটা ভালো হয় এবং সেটা ঘরের মধ্যে থাকে যাতে। তো নাট্যমণ্ডপ যারা করবেন তারা বায়ুহীন মণ্ডপ তৈরি করবেন, যাতে বাদ্যযন্ত্রের ধ্বনিটা আরো গভীর হয়। এইভাবে ভিত্তিকর্ম করে ভিত্তি লেপ করতে হবে, তার মানে চুনকাম করতে হবে খুব ভালো করে। তারপর সমস্ত দেওয়াল লেপে পরিচ্ছন্ন হলে সুন্দরভাবে সেখানে চিত্রকর্ম করতে হবে। লতা, নারী, পুরুষ, তাদের নর্মক্রীড়া ইত্যাদি ছবি থাকবে। অনেক কিছু বললাম, এত সব মনে থাকবে না। আমার মনে হয় এই পর্যন্ত থাক। এখন আমরা চতুরস্র এগুলো নিয়ে আলোচনা করিনি, এবং এখানেও যা বললাম সেগুলো সম্বন্ধেও হয়তো কারুর কিছু খটকা থাকতে পারে, কারণ এগুলো
হচ্ছে একেবারে কিছু আলোচনার খুব একটা বিষয় নয়, এগুলো হচ্ছে একটু টেকনিক্যাল ব্যাপার। তো যাই হোক, কারোর যদি কিছু বক্তব্য থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, কিছু বলার থাকে,